আলোচনায় চট্টগ্রামে যুবদল কর্মী সাজ্জাদ হত্যাকাণ্ড ব্যানার টানানো নিয়ে নয়, পূর্ব পরিকল্পিত বলছে পরিবার। খুলনায় স্থানীয় বিএনপি কার্যালয়ে গুলি ও বোমা হামলায় নিহত এক, মুন্সিগঞ্জের রাজনৈতিক দ্বন্দ্বে প্রাণ গেছে একজনের। নতুন শর্ত জুড়ে গণতন্ত্রকে সংকটাপন্নের অভিযোগ তারেক রহমানের, বিএনপিকে আলোচনায় বসার আমন্ত্রণ জামায়াতের। রাজনৈতিক প্রতিশ্রুতির বাস্তবায়ন চায় পঞ্চগড়ের মানুষ, নির্বাচনে মার্কা নয়, যোগ্য ব্যক্তিকে বেছে নিতে চান। মধ্যরাতে আফগানিস্তানে 6.3 মাত্রার ভূমিকম্প, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। ICC Women's Cricket World Cup trophy. নারী বিশ্বকাপে প্রথমবার চ্যাম্পিয়ন ভারত, ফাইনালে দক্ষিণ আফ্রিকার স্বপ্নভঙ্গ। গোলাগুলির ঘটনা ঘটলেও বাস্তবে চট্টগ্রামের বাকলিয়ায় যুবদল কর্মী সাজ্জাদ হত্যার ঘটনাটি পূর্ব পরিকল্পনার অংশ। দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারের জেরে বিএনপির এক পক্ষ আরেক পক্ষকে শায়েস্তা করার অংশ হিসেবেই এই হত্যাকাণ্ড। চ্যানেল 24-এর হাতে আসা ঘটনায় অংশ নেওয়া এমন দুজনের বক্তব্য এবং কিছু আলামত এমনই ইঙ্গিত দিচ্ছে। একই কথা বলছে নিহতের পরিবারও। বলা হয়েছিল গেল 27 অক্টোবর চট্টগ্রাম নগরীর বাকলিয়া অ্যাক্সেস রোডে যুবদল কর্মী সাজ্জাদ খুনের পেছনে রয়েছে ব্যানার টাঙানো নিয়ে বিএনপির দুপক্ষের বিরোধ, যাতে গোলাগুলিতে প্রাণ যায় সাজ্জাদের। তবে এলাকায় খোঁজ নিয়ে মিলেছে এই ঘটনার পেছনে চাঞ্চল্যকর সব তথ্য। তাতে স্পষ্ট হচ্ছে তাৎক্ষণিক কোনো ঘটনা নয়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারের জেরে বিএনপির এক পক্ষ আরেক পক্ষকে শায়েস্তা করার পরিণতি সাজ্জাদ হত্যা। যেমন সেদিন এলাকায় ছড়িয়ে দেওয়া হয় যুবদল কর্মী জসিমকে এই ভবনে আটকে রেখে মারধর করা হয়েছে। সেটা শুনে তার পক্ষের লোকজন এলাকায় গেলে প্রতিপক্ষের সাথে সংঘাত হয়, কিন্তু নির্যাতনে শরীরে আঘাতের চিহ্ন দেখতে চাইলে তা দেখাতে পারেননি তিনি। আমাকে অ্যাস্টাম দিয়ে মারছে, মানে কিরিচ চাকু বা ওই ধরনের কোনো কিছু আমাকে ওরা মারে নাই। মলম টলম যা দরকার তা দিছে, তো আমার তিনি সব দাগ টাক সব কিছু চলে গেছে। জসিমের দাবির সত্যতা মেলেনি ভবন মালিকের বক্তব্যেও। 10:30 থেকে 11:30 1 ঘন্টা জিম্মি করে রাখছিল। এই ঘটনা কি আপনি জানেন? জি না, আমি এই সম্পর্কে আসলে অবগত না। সাজ্জাদের স্বজনদেরও দাবি গোলাগুলির মধ্যে পড়ে সাজ্জাদ গুলিবিদ্ধ হয়নি, তাকে সে সময় ডেকে নিয়ে যাওয়া হয়েছিল বাসা থেকে, এরপর খুব কাছ থেকে গুলি করা হয়েছে। এছাড়া ঘটনার সময় বিদ্যুতের আসা যাওয়াও ছিল রহস্যে ঘেরা। যদি উপর থেকে বাইরের থেকে পিছন থেকে বা রক্ত বেরিয়ে গুলি বেরিয়ে তো সামনে সামনে গুলিটা মারছে। কারেন্ট যাওয়ার সাথে সাথে গাড়িগুলো কেন চলে গেল বদ্দারহাটের দিকে? পুলিশের গাড়ি। হ্যাঁ, পুলিশের গাড়ি। মোবারকে ফোন করছে, মেসেঞ্জারে নাকি 21 সেকেন্ড কথা হয়েছে। তাদের অভিযোগের সত্যতা মেলে বাকলিয়া বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীর বক্তব্যে। আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও তার দাবি সেদিন কোনো ত্রুটি ছিল না, তবু 3 বার চেষ্টা করেও লাইন চালু করা যায়নি। কয়েক ঘন্টা পর এমনিতেই চালু হয়। 2 বার আমরা অ্যাটেন্ড নিছি, কিন্তু চালু হয় না। এখন পরে যে সমস্যাটা কোথায় পাইছেন? না, সমস্যা পাইনি। ঘটনার দিন বিকেল থেকেই ওই এলাকায় শোডাউন করে বিএনপির একটি অংশ, যা রাতের বেলায় গিয়ে সংঘাতে রূপ নেয়। ঘটনায় সরাসরি অংশ নিয়েছেন এমন একজনের বক্তব্যে উঠে আসে কারা অস্ত্র হাতে দিয়েছিল আর কারা অংশ নেয় ঘটনায়। আমি পিছনে ছিলাম, এর সামনে ছিল, সাজ্জাদ সামনে ছিল। অনেক লোকের বিস্কানে ও কীভাবে মারা গেল, এটা সাইডের এই মোবাইলে গুলি না করলে ও বাঁচত। ঘটনায় এখন পর্যন্ত 10 জন ধরা পড়েছে, তাদের একজন হিরণ। তার সাথে জসিমের একটি অডিওতে মিলেছে পরিকল্পিত হত্যার ইঙ্গিত। জসিমের রহস্যময় জিম্মি, হিরণের হুমকি, হামলায় অংশ নেওয়া ব্যক্তির বক্তব্য এবং বিদ্যুৎ চলে যাওয়া, এসব বিষয় স্পষ্ট হলে বেরিয়ে আসবে আসল হত্যাকারী কারা, এমন মত নিহতের স্বজনদের। ইবেন মীর, চ্যানেল 24, চট্টগ্রাম। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইটি গেট সংলগ্ন বিএনপির স্থানীয় কার্যালয়ে গুলি ও বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে নিহত হয়েছেন একজন, আহত হয়েছেন দুজন।
স্থানীয়রা জানান, গতকাল রাত ৯টার দিকে নেতাকর্মীদের সাথে অফিসে বসেছিলেন বিএনপি নেতা মামুন শেখ। এ সময় অফিস লক্ষ্য করে বোমা ও 4 রাউন্ড গুলি ছুঁড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে মারা যান ইমদাদুল হক নামের এক ব্যক্তি। হাসপাতালে চিকিৎসাধীন মামুন শেখ ও ইউপি সদস্য বেলাল হোসেন। হামলার কারণ উদ্ঘাটন ও অপরাধী ধরতে কাজ করছে পুলিশ। একটা বোমের আওয়াজ পেলাম, হঠাৎ করে ধপ করে শব্দ হলো, তারপর দুই রাউন্ড গুলি বাইর হয়েছে। এরপরে অনেকে ভয়তে পালাই গেছে। হঠাৎ করে বিকট দুটো শব্দ হয়েছে। স্বাভাবিক মনে করা হয়েছে যে মনে ছাদের যে সেন্টারিং পড়ে না ওরকম শব্দ। ঘটনার সংবাদ পেয়ে আমি সাথে সাথে আমার অফিসার ইনচার্জকে অবগত করি। অফিসার ইনচার্জ সাহেব আমাকে দ্রুতই সেখানে ঘটনাস্থলে পৌঁছাতে বলেন। আমি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আমার সঙ্গে অফিসার এবং সহ পৌঁছাই। মুন্সিগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের রাজনৈতিক আধিপত্য নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। দক্ষিণ বেহেরকান্দি গ্রামের ঘটনা। স্বজনরা জানান, রোববার রাতে হাঁটতে বের হন তুহিন। এ সময় তাকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ও গুলি করে প্রতিপক্ষ অজির আলী এবং আওলাদ গ্রুপের লোকজন। মাথায় গুলি লেগে মাটিতে লুটিয়ে পড়েন তুহিন। পরে তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। এদিকে পাবনায় নামাজরত অবস্থায় বাবা নিজাম প্রামাণিককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলে মোস্তফার বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ। নতুন শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্রের পথকে সংকটাপন্ন করছে একটি মহল, এমন অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, চারপাশে সুপ্ত আকাঙ্ক্ষা নিয়ে ওঁত পেতে আছে গুপ্ত স্বৈরাচার। বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র অপকৌশল এখন দৃশ্যমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রবাসী ভোটারদের গুরুত্ব দিয়ে দেখছে বিএনপি। তারই ধারাবাহিকতায় প্রবাসীদের বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির অংশ হিসেবে দলটির ওয়েবসাইটে অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রম উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ কর্মসূচির উদ্বোধনকালে তিনি বলেন, বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র আর অপকৌশল এখন দৃশ্যমান। দাবি করেন, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে বিএনপিকে জনগণের কাছ থেকে দূরে সরানো সম্ভব নয়। উদ্বেগ এবং আশ্চর্যের বিষয় হচ্ছে, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশেও বর্তমানে বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার এবং অপকৌশল দৃশ্যমান হতে শুরু করেছে। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী, বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী প্রতিটি মানুষ, আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে কোনো ষড়যন্ত্রই বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না ইনশাআল্লাহ। সরকারের ঘোষণার পরও নির্বাচন নিয়ে কেন জনমনে সংশয় তৈরি হয়েছে এমন প্রশ্ন রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, গণতন্ত্রের পথকে সংকটাপন্ন করছে একটি মহল। কি নির্বাচন হবে, কিন্তু প্রিয় উপস্থিতিবৃন্দ, এমন তো হবার কথা ছিল না। নির্বাচন অনুষ্ঠান নিয়ে জনমনে সৃষ্ট সংশয়, সন্দেহ গণতন্ত্রের উত্তরণের পথকে হয়তোবা সংকটপূর্ণ করে তুলতে পারে। অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, বিএনপি সংস্কার চায় না বলে পরিকল্পিতভাবে প্রচারণা চালানো হচ্ছে। পাশাপাশি তিনি দাবি করেন, শুধু সংস্কারই নয়, বিএনপির হাত ধরেই এসেছে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব। বিএনপি হচ্ছে সেই দল যে দল সবচেয়ে আগে সংস্কারের কথা বলেছে, কাজ শুরু করেছে। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। সমস্যা সমাধানে বিএনপিকে আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রাজধানীর মগবাজারের সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিশ্বের নোট অব ডিসেন্ট সহ গণভোটের নজির নেই। দাবি আদায়ে যৌথ মহাসমাবেশের ঘোষণা দেওয়া হবে শিগগিরই। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজধানীর মগবাজারে সংবাদ সম্মেলন করে জামায়াত ইসলাম। এতে দলটির নেতা ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, এতদিন একসাথে রাজনীতি করলেও সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়ে জামায়াতের বিরোধিতা করছে বিএনপি। ওনারা হয়তো সিগনেচার আগে ঠিকমতো বুঝে শুনে করে নাই, হয়তোবা তো পরে যখন বুঝটা আসছে ওনাদের দৃষ্টিতে, তখন ওনারা বিরোধিতা করছেন, তো করেন। কিন্তু আমরা বিশ্বের সাথে দেখলাম যে ওনারা সংস্কারের বিরোধিতা
সাথে সাথে জামাত ইসলামীকে টার্গেট করে বিরোধিতা করা শুরু করেছে। সংকট থেকে পরিত্রাণে বিএনপি নেতাদের আলোচনায় বসার আমন্ত্রণ জানান তিনি। আমরা তো বলেছি বিএনপিকে আমি আহ্বান করছি যে আসেন আমরা বসি, প্রফুল্লে বসি, আমরা কথা বলি, বলে একটা সমন্বয় সমঝোতা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে আমরা আগামীতে বাংলাদেশ কীভাবে সত্যিকার অর্থে একটি স্বাধীন সার্বভৌম নতুন বাংলাদেশ হতে পারে, আমাদের এজেন্ডাগুলো কি, আমরা মনে করি একটা রোড তৈরি হওয়া উচিত। এই রোডের বাউন্ডারি কেউ ক্রস করবে না এবং এই রোডের ভিতরেই আমরা প্রতিযোগিতার দৌড় দেব। বিশ্বের নোট অফ ডিসেন্ট সহ গণভোটের নজির নেই বলে মন্তব্য জামায়াতে নায়েবে আমিরের। জানান দাবি আদায়ে যৌথ মহাসমাবেশের ঘোষণা দেওয়া হবে শিগগিরই। আমরা ফ্যাসিবাদকে ভয় পাইনি। এর আগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক সেমিনারে তিনি বলেন, ফ্যাসিবাদ কায়েমের স্বপ্ন দেখছে বিএনপি। ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা। অবশেষে শাপলাকলি নিতে রাজি এনসিপি। সিইসির সঙ্গে বৈঠক শেষে দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানান, তৃণমূলে ইতিবাচক সাড়া পেয়েছেন তারা, তাই প্রত্যেকটি নিয়ে আপত্তি নেই। ইসির সিনিয়র সচিব জানান, এই সপ্তাহে প্রকাশ করা হবে নতুন নিবন্ধিত দলের নাম। 22 জুন নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করে জাতীয় নাগরিক পার্টি। প্রতীক হিসেবে প্রথম পছন্দ ছিল শাপলা মোবাইল ফোন বা কলম। কদিন বাদেই প্রতীকের তালিকা বদলায় দলটি, দেয়া হয় শাপলা, সাদা শাপলা ও লাল শাপলার নাম, যা পেতে কয়েক দফা দেন দরবারও করে এনসিপি। দাবি না মানলে হুঙ্কার দেয় মাঠে নামার। এ অবস্থা নির্বাচন পরিচালনার বিধিমালার সংশোধন করে ইসি, প্রতীকের ভাণ্ডারে যুক্ত করে শাপলাকলি। রোববার বিকেলে এনসিপির 3 সদস্যের প্রতিনিধি দল বৈঠক করে সিইসির সাথে। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে নেতারা জানান, তৃণমূলে ইতিবাচক সাড়া পেয়েছেন তারা, তাই শাপলাকলিতে আপত্তি নেই। আমরা শাপলাকলি নিব। শাপলার কিন্তু আমরা এখনো ব্যাখ্যা পাইনি। নির্বাচন কমিশনের যে স্বেচ্ছাচারে আচরণ, কিন্তু এখন কি তাহলে আমরা প্রতীক নিয়ে পড়ে থাকবো? আমরা ইলেকশন ফেজে ঢুকবো না? তো সেই জায়গা থেকে আমরা বৃহত্তর স্বার্থ চিন্তা করে এই ডিসিশনটা নিচ্ছি। তাদের দাবি, সংসদ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে ধানের শীষ ও শাপলাকলির মধ্যে। আহ্বান জানান গণভোট নিয়ে বিএনপি জামাতকে কুতর্ক না করার। ধানের শীষ এবং কলি দুইটার মধ্যে ইনশাল্লাহ হাড্ডাহাড্ডি লড়াই হবে। যে কোনো দলের নির্বাচন প্রতীক কোনো নমিনেশন বাণিজ্যের প্রতীক হতে পারে না। কেউ টাকা পয়সা দিয়ে বিভিন্ন দল নিজেদের পকেটস্থ করার জন্য এই ধরনের বাংলাদেশে গণতন্ত্র বিরোধী কাজকর্ম থেকে সরে আসার জন্য যে সংস্কারের একটা কার্যক্রম এসেছে, এটাতে স্ট্রিক্ট থাকার জন্য আমরা নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছি। পরবর্তীতে কথা বলেন কমিশনের সিনিয়র সচিব, জানান এ সপ্তাহে প্রকাশ করা হবে নিবন্ধিত নতুন দলের নাম। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়টা নিষ্পত্তির জন্য পর্যালোচনা আমরা এখনো করছি এবং আমার দৃঢ় বিশ্বাস যে এটা এই সপ্তাহের ভিতরে আমরা দিয়ে দিতে পারবো। এছাড়া 18 নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। সে তালিকা অনুযায়ী নেওয়া হবে ত্রয়োদশ সংসদের ভোট। আশেকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। এদিকে সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, আগামী নির্বাচনে 300 আসনে প্রার্থী দেবে তাদের দল। বিএনপি জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, একদল সংস্কার ভেস্তে দিচ্ছে আর অন্য দল গণভোটকে ইস্যু করে নির্বাচন পেছানোর পায়তারা করছে। বিএনপি তো পুরো ঐক্যমত্য কমিশনের শুরু থেকে মৌলিক যে বিষয়গুলো ছিল সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে, বিরোধিতা করার চেষ্টা করেছে। ফলে সংস্কারের পক্ষে তারা কতটুকু আছে এ বিষয়ে জনগণের ভিতরে প্রশ্ন আছে, আমাদের কাছেও প্রশ্ন আছে। আবার অন্যদিকে জামাতের কার্যক্রমে মনে হচ্ছে যে তারা নির্বাচনকে পেছানোর কোনো অভিসন্ধি তাদের আছে কিনা, দুরভিসন্ধি আছে কিনা। ফলে একদল সংস্কারকে ভেস্তে দিচ্ছে, আরেক দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে। গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে এবং সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসকেই দিতে হবে। এই আদেশ যদি চুপ্পুর কাছ থেকে নিতে হয়, তা হবে বিপ্লবের কফিনে শেষ পেরেক। গতকাল বরিশালে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সুপ্রিমো ফেসিজম যদি চুপ্পুর কাছ থেকে আমাদের এই অভ্যুত্থানের স্বীকৃতি নিতে হয়, এর থেকে আসলে লজ্জার আর কিছুই নাই। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়ে অনড় অবস্থান আমরা পুনর্ব্যক্ত করছি। আমাদের আদেশ জারি করতে হবে, অর্ডার জারি করতে হবে, কোনো অধ্যাদেশ নয়, কোনো প্রজ্ঞাপন নয়, এবং সেটি অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস জারি করবেন।
রাজনীতির মাঠে এখন নির্বাচনী আলাপ। নগর থেকে গ্রাম সবখানে ভোট ভাবনা। এই নিয়ে চ্যানেল 24-এ থাকছে নিয়মিত আয়োজন। বিগত বছরগুলোতে রাজনৈতিক প্রতিশ্রুতির বাস্তবায়ন খুব একটা দেখেনি সীমান্ত জেলা পঞ্চগড়ের মানুষ। তাই আসছে জাতীয় সংসদ নির্বাচনে মার্কা দেখে নয়, যোগ্য ব্যক্তিকে বেছে নিতে চান এই জেলার মানুষ। বিশ্লেষকরা বলছেন, ভোটের মাঠে এবার প্রার্থীদের বড় চ্যালেঞ্জ ভোটারদের মন জয় করা। পঞ্চগড় থেকে হোসেন রায়হানের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। পঞ্চগড়ের মিরগড়ের তরিকুল ও হামিদুল পেশায় বালু শ্রমিক। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বালু সংগ্রহ করেন জেলায় বয়ে যাওয়া করতোয়া নদী থেকে। রাজনীতি জগতের বাইরের মানুষ হলেও প্রত্যন্ত অঞ্চলের তরিকুল হামিদুলও ভোটের হাওয়ায় গা ভাসিয়েছেন। গেল 16 বছর দেখেননি ভোট উৎসব, ভোট দিতে পারেননি পছন্দের প্রার্থীকে। এবার তাই মুখিয়ে আছেন ভোট দিতে। বিপদে পাশে পাবেন, বেছে নেবেন এমন প্রার্থীকেই। ভোট সেন্টারে কেন্দ্র আমরা যাইতেও পারি না, দেখতেও পারি না। তা আমরা কিসের জনগণ? আমার জনগণ ভোটের অধিকার নাই? আমরা দেখে শুনে যোগ্য ব্যক্তিকে সুন্দরভাবে ভোটটা কাজে না লাগাবো। সামনে যে নির্বাচন আসতেছে, আমরা মার্কা টার্কা বুঝি না, আমরা একজন যোগ্য ব্যক্তিকে দেখে ভোট দিব। একই জেলার চা শ্রমিক কিংবা কৃষক, সবার মুখে এখন নির্বাচনের আলাপ। তারা চান কম দামে দুবেলা খেয়ে পড়ে সহজ জীবনের নিশ্চয়তা। দিনের ভোট রাত্রি হয়ে গেছে, এবারে আমরা ইনশাল্লাহ ভোট দিব। পোস্টার দেখে ভোট দিব না, একমাত্র যে ব্যক্তি ভালো তাকে দেখে ভোট দিব আমরা। বদলে যাওয়া প্রেক্ষাপটে মিলবে কি সেই নিশ্চয়তা? তরুণ ভোটারদের চাওয়া মানুষের কল্যাণে বদলাবে অসুস্থ রাজনীতির ধারা। অভ্যুত্থানের পর যে সুযোগটা এসেছে, আমরা সেই তরুণরা সেই সুযোগটাকে কাজে লাগাতে চাচ্ছি। দুর্নীতি রোধ করবে, প্লাস মাদকদ্রব্য এগুলা নিয়ে কাজ করবে, এবং সর্বোপরি তরুণদের নিয়ে যারা কাজ করবে তাদেরকে আমরা নির্বাচিত করতে চাই। বিশ্লেষকরা বলছেন, নতুন সমীকরণ মেলাতে প্রার্থীদের বড় চ্যালেঞ্জ হবে ভোটারদের মন জয়। এই দেশের খেটে খাওয়া মানুষ, এই দেশের নারী সমাজ, প্রতিটি গণ আন্দোলনেরই তারা এক একটি উচ্চকণ্ঠ। বিভিন্ন শক্তি এসে মূল যারা অংশীদার আন্দোলনের, তাদেরকে দূরে ঠেলে দিয়ে নিজের এজেন্ডা বাস্তবায়নে তারা ব্যস্ত হয়ে পড়ে। আমরা প্রতারিত হতে চাই না, সাধারণ মানুষের আকাঙ্ক্ষার সত্যিকারের বাস্তবায়ন চাই। পঞ্চগড় জেলার 2টি আসনে এবার নিজেদের প্রতিনিধি বেছে নেবেন 8,71,528 জন ভোটার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আওয়ামী লীগ আমলে বিদ্যুৎ জ্বালানি চুক্তিতে অনিয়ম ও লুটপাটের প্রমাণ পেয়েছে জাতীয় কমিটি। এ সংক্রান্ত প্রতিবেদন উপদেষ্টা ফাউজুল কবির খানের কাছে জমা দিয়েছেন তারা। জানান, ব্যাপক দুর্নীতির কারণে প্রতিযোগীদের চেয়ে 25% বেশি হয়েছে বিদ্যুতের দাম, যার মাসুল দিতে হচ্ছে ভোক্তাকে। 2010 সালে 2 বছরের জন্য বিদ্যুৎ জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন করে আওয়ামী লীগ সরকার। পরবর্তীতে নবায়ন হয় 4 ধাপে। চুক্তি নিয়ে আদালতে যাওয়ার সুযোগ না রাখায় একে দায়মুক্তি আইন বলে আখ্যায়িত করেন সমালোচকরা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে আইনটির অধীনে সই হওয়া চুক্তিগুলো পর্যালোচনার সিদ্ধান্ত নেয়। 14 মাস পর রোববার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার কাছে আদানি এবং অন্য কোম্পানিগুলোর সাথে চুক্তি পর্যালোচনা করে 2টি গোপনীয় প্রতিবেদন জমা দেয় জাতীয় কমিটি। জানুয়ারিতে দেওয়া হবে চূড়ান্ত প্রতিবেদন। জাতীয় কমিটি জানায়, চুক্তি পর্যালোচনা করে ব্যাপক অনিয়ম দুর্নীতির প্রমাণ মিলেছে। দুর্নীতির কারণে দেশে বিদ্যুতের দাম প্রতিযোগীদের চেয়ে 25% বেশি হয়েছে, যার মাসুল দিতে হচ্ছে ভোক্তাকে। আমরা পেলাম ম্যাসিভ করাপশন, কলিউশন, ফ্রড, irregularities and illegalities in the process of execution of power purchase agreements with independent power producers. ইতিমধ্যেই আমাদের দেশের পাওয়ারের দাম, বিদ্যুতের দাম আমাদের প্রতিযোগীদের চাইতে 25% বেশি হয়ে গেছে এই দুর্নীতির কারণে, এবং এই সাবসিডিগুলো সরায় ফেললে এটা হয়তো 40% বেশি হয়ে যাবে। কমিটি আরও জানায়, যে অনিয়ম হয়েছে তার হিসাব বিজ্ঞানী আইনস্টাইনও মেলাতে পারতেন না। সরকার, আমলা, বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান ও রাজনৈতিক নেতাদের যোগসাজশে এসব ঘটেছে বলে জানান তারা। যেখানে আমরা অর্থ বছর 11-তে $638 মিলিয়ন পে করেছিলাম টোটাল বিদ্যুতের জন্য,
অর্থ বছর 24-এ এসে ওটা $7.8 বিলিয়ন বেড়ে যাচ্ছে। এত পে করা হচ্ছে, কাজের টাকা আমরা পে করছি, তার বিপরীতে আমরা কিরকম বিদ্যুৎ দিচ্ছি এই হিসাবটা মেলানো যায় না। এটা আমাদের মেইন ফাইন্ডিং। বিদ্যুৎ উপদেষ্টা বলেন, দুর্নীতির প্রমাণ থাকার পরও চুক্তির শর্তের কারণে বাতিলের প্রক্রিয়া সহজ নয়। তবে সুযোগ পাওয়া গেলে সরকার সিদ্ধান্ত নিতে দ্বিধা করবে না। আমি ইচ্ছা করলেই বলতে পারি না যে এটা চুক্তি বাতিল করা হলো, এটা করা যায় না। চুক্তি বাতিল করার পদ্ধতিটাও চুক্তিতেই লেখা আছে এবং ওইটা আমাদেরকে অনুসরণ করতে হবে। উপদেষ্টা আরো জানান, সরকার বিদ্যুৎ খাতের আইন ব্যবহার বন্ধ করেছে এবং ভবিষ্যতের কথা ভেবে প্রতিযোগিতামূলক ক্রয়ের দিকে এগিয়ে যাচ্ছে। প্রথম দিন এসেই কিন্তু আমরা ওই 2010 সালের আইনকে আমরা করে দিয়েছি। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। দেশের স্বার্থ বিবেচনায় চীনের সহায়তায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আগেই পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছেন রাজনৈতিক ও পরিবেশবাদী সংগঠনের নেতারা। এ সংক্রান্ত এক সেমিনারে তারা বলেন, জনগণের স্বার্থ নিশ্চিত না করে কোনো মহাপরিকল্পনা নেওয়া যাবে না। অভিন্ন নদীর হিস্যা বুঝে পেতে আন্তর্জাতিক আদালতে যাবার পরামর্শও দেন তারা। দেশের চতুর্থ বৃহত্তম আন্তঃসীমান্ত নদী তিস্তা, যার উৎপত্তি ভারতের সিকিমের হিমালয়ান পর্বতমালার পাওহুনরো হিমবাহের হ্রদ সোমবসুতে। অনেক পথ পাড়ি দিয়ে বাংলাদেশে আসায় এই নদীতে ওপারে কয়েক দফা ড্যাম, এপারেও আছে ব্যারেজ। ফলে এই নদী আশীর্বাদকে কখনো কখনো অভিশাপে পরিণত করে, বন্যা আর খরার কারণ হয়ে। এ নিয়ে রাজধানীর রমনায় পিআইবিতে সেমিনারের আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন ও পরিবেশ নেটওয়ার্ক। এটি সত্য যে ভারতের সহযোগিতা ছাড়া এটা সমন্বয় হবে না, কিন্তু তারা ওই পারে পানি আটকে দিচ্ছে, আবার যখন বর্ষা তখন তারা আবার সেই বাঁধ খুলে দেয়, তখন আমরা ডুবে মরে যাই। চীনের সাথে আমরা যেভাবে একতরফা মহাপরিকল্পনা যুক্ত হতে যাচ্ছি, আমার মনে হয় সেটাকে পুনঃপর্যালোচনা সেটাকে হওয়া দরকার। চীনকে দিয়ে নেয়া তিস্তা মহাপরিকল্পনার মাধ্যমে নদীকে খাল বানানোর অভিযোগও করেন বক্তারা। কিন্তু আমি যখন যাকে কাজ দেব, আমি আমার জায়গাটাকে অগ্রাধিকার দেব। চীনের এ ধরনের প্রকল্পের অভিজ্ঞতা আছে কিনা, উনি কতগুলো জিনিস নিয়ে আসছেন, নিশ্চয়ই এগুলো আমার মনে হয় এগুলো রিভিজিট করা দরকার। ইউনূস সাহেব বর্তমান সরকারে এসে তিনি চীনকেই যে বলছেন যে 50 বছরের জন্য নদীর মহাপরিকল্পনা করে দেন। মানে এটা ঘটনাটা কি? বাংলাদেশের মানুষ, বাংলাদেশে এতগুলো বিশ্ববিদ্যালয়, এতগুলো প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে কি কেউ কিছু জানে না নদী সম্পর্কে কিংবা বিদ্যুৎ সম্পর্কে? সবকে বিদেশ থেকে নিয়ে আসতে হবে? তিস্তা, চট্টগ্রাম বন্দর সহ নানা বিষয় নিয়ে সরকারের এত তাড়াহুড়ো কেন, সেই প্রশ্ন তুলে পরিকল্পনা বাস্তবায়নের আগে জনগণের স্বার্থ নিশ্চিতের দাবিও তোলেন অনেকে। চরের যে জমিগুলো আছে বলা হচ্ছে উদ্ধার হবে, সেই জমিগুলো বিআরএস মূলের মালিকেরা আবার কি সুবিধা পেয়েছেন। 2, এখানে নৌ চলাচলের কথা বলছে, তিস্তা দিয়ে কখনো কোনো কালে নৌকা চলাচল করেনি। তিস্তা মহাপরিকল্পনাটা হবে, সেটা কিন্তু ইন্ডিয়ার একটা খুবই স্ট্র্যাটেজিক্যালি খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। ওখানে চিকেন নেক আছে, সেই জায়গায় সেই ভূ রাজনীতিটাও কিন্তু একটা পরিকল্পনা প্রণয়নের সময় সেগুলো কিন্তু নজরে রাখা দরকার, দৃষ্টিতে রাখা দরকার বলে আমি মনে করি। বাংলাদেশ ও চীনের যৌথ বিনিয়োগে 2026 সালের জানুয়ারিতে শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ। বাংলাদেশের নদী শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। নির্বাচনের পর সুবিধাজনক সময় ইজতেমা হবে। তাবলিগ জামাতের দুই পক্ষই এতে সম্মতি দিয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। জানান, নির্বাচন পেছানোর কোনো লক্ষণ বা পরিকল্পনা নেই। অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে বড় ধরনের কোনো ভুল বোঝাবুঝি হয়নি, সব দলের সাথে সুসম্পর্ক আছে। জুলাই সনদ সইয়ের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এনসিপির সাথে আলোচনা অব্যাহত আছে। সময়সীমা নির্ধারিত হয় নাই, যেহেতু সামনে নির্বাচন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন নিয়ে এখন ব্যস্ত, ইলেকশনের আমেজ শুরু হয়েছে। তো ইজতেমা করতে গেলে অনেক মানুষের সমাগম, ল এনফোর্সমেন্ট এজেন্সির ইনভলভমেন্ট আছে। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি ইজতেমা হবে ইলেকশনের পরে। জেল হত্যা দিবস আজ। 1975 সালের এই দিনে হত্যা করা হয় জাতীয় 4 নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী ও AHM খায়রুজ্জামানকে।
জেলখানার অভ্যন্তরে গুলি ও বেয়োনেট দিয়ে খুঁচিয়ে নির্মমভাবে হত্যা করা হয় তাদের। 1971 সালের মহান মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের গুরুত্বপূর্ণ পদে থেকে জাতীয় এই 4 নেতা ঐতিহাসিক দায়িত্ব পালন করেন। যে সরকারের নেতৃত্বে দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে 16 ডিসেম্বর বিজয় অর্জিত হয়। শুধু স্বাধীনতা সংগ্রাম নয়, পরবর্তীতে বাংলাদেশ পুনর্গঠনের শুরুতেও সর্ব ভূমিকা ছিল এই 4 নেতার।